অত্যাধুনিক MQ-9 ভূপাতিত করে তাক লাগিয়ে দিল হুথি। ইসরায়েলের দম বন্ধ অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। আল্লাহতে বিশ্বাস আর মনের মধ্যে প্রচণ্ড রকমের সংকল্প থাকলে কোনো কিছু দিয়েই হারিয়ে দেওয়া যায় না সৎ ও ন্যায়ের পথে থাকা সেনানীদের। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় তা তো স্পষ্ট করেই দেখলাম। নিরস্ত্র মানুষগুলো সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে কিভাবে যুদ্ধ করেছে, অকাতরে রক্ত দিয়ে বিজয়ে ছিনিয়ে আনল। হামাসও ঠিক একইভাবে লড়ে যাচ্ছে। তাদের কাছে হয়তো ইসরায়েলের মতো অত্যাধুনিক কোনো অস্ত্র নেই, কিন্তু আল্লাহর রহমত আর প্রচণ্ড মনের শক্তির জোরে তারা একের পর এক বর্বরদের শিক্ষা দিতে পারছে। তাদের সাথে আছে যথারীতি হুথি গোষ্ঠী। ধীরে ধীরে তারা শুধু কৌশল আর মনোবল নয়, অস্ত্রের দিক থেকেই সক্ষম হয়ে উঠেছে। অত্যাধুনিক MQ-9 বিমান ভূপাতিত করে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার উত্তরাঞ্চলীয় সাদা গভর্নরেটে ফের মার্কিন বাহিনীর একটি MQ-9 চালকবিহীন বিমান ভূপাতিত করেছে। হুথি বিদ্রোহীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন। এদিন প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, হুথি বিদ্রোহীর বিমান বিধ্বংসী বাহিনী ঘরে তৈরি স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করে, কিন্তু তিনি নির্দিষ্ট সময় জানাননি। শুধু বললেন এটি গত অক্টোবর থেকে সংস্থাটি সপ্তমবারের মতো এই মডেল চালকবিহীন বিমানকে ভূপাতিত করেছে। বিবৃতিতে তিনি আরও জানান, হুথি বিদ্রোহী এডেন উপসাগরে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে গ্রোটন নামে মালবাহী জাহাজের ওপর আঘাত হানে, কারণ জাহাজটির কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দরে থামে। কিন্তু জাহাজটি আঘাত হানার নির্দিষ্ট সময় তিনি জানাননি। আমাকে বোকা বানাবেন না, কটু ভাষায় এভাবেই নাকি জো বাইডেন আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এক মার্কিন সংবাদ মাধ্যমের এমনই দাবি, যদিও কোনো সরকারি সূত্রের উল্লেখ তারা করেনি। কিন্তু বাইডেন নেতানিয়াহু সংঘর্ষ ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর যুদ্ধের আবহ। ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো ছায়াযুদ্ধ নয়, সরাসরি সংঘর্ষ শুরু হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে বাইডেনের এমন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাইডেন ইরানকে যুদ্ধে প্রবৃত্ত হতেও নিরস্ত্র করেছে। এদিকে বাইডেনের এমন রণংদেহী হাবভাবে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েলও। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতি পেশ করা হয়েছে শনিবার। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু মার্কিন রাজনীতিতে নাক গলান না এবং যিনি নির্বাচিত প্রেসিডেন্ট তার সঙ্গে কাজ করতে সম্মত তিনি। তাহলে তিনি এটাও প্রত্যাশা করবেন যে আমেরিকাও ইসরায়েলের রাজনীতিতে নাক গলাবে না। এদিকে ইসরায়েলের আর এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কেননা বাইডেন বারবারই তাকে নিরস্ত্র করেছেন ইরানের সঙ্গে সংঘাতে না যেতে। সব মিলিয়ে নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে সম্পর্কের যে অবনতি হচ্ছে তা নিশ্চিত। ফলে আগামী দিনে ইসরায়েলের সঙ্গে আমেরিকার রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন হয় কিনা সেদিকেও তাকিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। দখলদার ইসরায়েলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে, তখন এই আহ্বান জানানো হলো। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সাক্ষাতে দুদেশ এই আহ্বান জানায়। এ সময় আল সানি ও আরেফ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কথা বলেন। সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে আলোচনা করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক তলব করার আহ্বান জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে দোহা সফরে গেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আরেফ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে এই প্রথম বিদেশ সফরে গেলেন আরেফ। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কাতারের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে আরেফ বলেছিলেন, গাজায় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ ফ্রন্ট তার যুদ্ধ চালিয়ে যাবে। হামাস নেতা ইসমাইল হানিয়া গত 31 জুলাই ভোর রাতে তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষী সহ শহীদ হন।
গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান সফরে এসেছিলেন। বৃহস্পতিবার তেহরানে জানাজার নামাজ শেষে হানিয়ার মরদেহ কাতারে পাঠানো হয় এবং সেখানে শুক্রবার আরেকবার জানাজার নামাজ শেষে দোহার একটি কবরস্থানে এই ফিলিস্তিনি নেতাকে দাফন করা হয়। খুব দ্রুততম সময়েই ইসরায়েলের ওপর একযোগে হামলা চালাতে পারে ইরান এবং হিজবুল্লাহ। G7 দেশগুলোকে এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন। এমনটাই দাবি করেছে একটি মার্কিন সংবাদপত্র। অন্যদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলা চালানোর আগেই ইরানের বিরুদ্ধে আক্রমণ শানাবে তেল আভিভ। ইসরায়েলের এক প্রথম সারির সংবাদপত্রের দাবি, ইরানের হামলা ঠেকাতে বিশেষ স্ট্র্যাটেজি নিতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সূত্রের খবর, ইরানের সম্ভাব্য হামলার খবর পেয়েই গুপ্তচর সংস্থা মোসাদ এবং শিন বেটের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। সেখানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এবং ইসরায়েলি সেনার প্রধান হার্জি হালেভি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইরান হামলা চালানোর আগেই ইসরায়েলের তরফে আক্রমণ শানানো হতে পারে। তাহলে পাল্টা আঘাত হানতে পারবে না ইরান। যদিও ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কেবল সামরিক ঘাঁটি নয়, ইসরায়েলের একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। দিন কয়েক আগে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর কমান্ডার। তার পাল্টা হামলা বা জবাব দিতেই এই হামলা করবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এদিকে বরাবরই রণংদেহী নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তাদের দেশে হামলা করলে কড়া মূল্য চোকাতে হবে। এমন পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্য, আশঙ্কায় গোটা বিশ্ব। ইসরায়েল যাদেরকে দুশ্মন মনে করে তাদেরকে টার্গেটেড কিলিং বা পরিকল্পিতভাবে হত্যা করার ইতিহাস রয়েছে। চলতি সপ্তাহে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াও সম্ভবত এমন হত্যাকাণ্ডের শিকার। মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই যুক্তি দেয় যে সব টার্গেটেড কিলিংই অবৈধ এবং এগুলো ক্রমশ স্বাভাবিক ব্যাপারে পরিণত হচ্ছে। অন্যদিকে সরকারগুলো এই চর্চাকে এক কার্যকর উপায় হিসেবে বিবেচনা করে। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, যিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে মুখ্য মধ্যস্থতাকারীদের একজন ছিলেন, বুধবার তেহরানে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন। তার মৃত্যুকে টার্গেটেড কিলিং বলা যেতে পারে। রেডক্রসের বিবেচনায়, যার অর্থ হচ্ছে একটি রাষ্ট্র বা সশস্ত্র গোষ্ঠী তাদের হেফাজতে নেই এমন কোনো সুনির্দিষ্ট ব্যক্তির ওপর ইচ্ছাকৃতভাবে এবং পূর্ব পরিকল্পনার ভিত্তিতে প্রাণঘাতী শক্তি ব্যবহার করে। যদিও এটা সত্যি যে এখনও কোনো কর্তৃপক্ষ এই ঘটনার দায় স্বীকার করেনি, তা সত্ত্বেও ধারণা করা হচ্ছে খুব সম্ভবত ইসরায়েল সরকার এই হামলার পেছনে রয়েছে। ইসরায়েল বর্তমানে গাজায় সামরিক অভিযানে সম্পৃক্ত রয়েছে। সেখানে তারা হামাসের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির এরকম পরিকল্পিত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং প্রায়ই তারা সেগুলোর দায়ও স্বীকার করে না। গাজায় নিহতের সংখ্যা বর্তমানে প্রায় 40,000 বলে ধারণা করা হচ্ছে। জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যরা হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। 2008 সালে আইনের অধ্যাপক নিলস মেলসারের লেখা টার্গেটেড কিলিং ইন ইন্টারন্যাশনাল ল একাডেমিক বইয়ে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেটি 2000 সালে পরিকল্পিত হত্যাকাণ্ডের নীতিকে স্বীকৃতি দিয়েছিল। সেই সময় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দাবি অনুযায়ী সন্ত্রাসীদের ওপর ইসরায়েলি হেলিকপ্টার, গানশিপ এবং বুবি ট্র্যাপ ব্যবহার করা হতো। 2007 সাল নাগাদ এরকম 210 জন টার্গেটকে হত্যা করা হয়। সেসব ঘটনায় আরও 129 জন দর্শক প্রাণ হারান বলে জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন বাতসিলিম। তবে ইসরায়েলই একমাত্র রাষ্ট্র নয় যেটি এ ধরনের কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইজারল্যান্ড, জার্মানি এবং যুক্তরাজ্য সহ আরও অনেক রাষ্ট্র টার্গেটেড কিলিং ঘটিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাওয়ার হার বাড়ছে। টার্গেটেড কিলিং নিয়ে প্রায় বিতর্ক হয়, কারণ এ ধরনের হত্যাকাণ্ড, বিশেষ করে যেগুলো অন্য কোনো দেশের ভূখণ্ডে সংঘটিত হয়, সেসব দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়। কিন্তু এ ধরনের ঘটনা আইন বিরোধী কিনা তা নিয়ে অস্বচ্ছতা রয়ে গেছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন একটি টার্গেটেড কিলিং বৈধ নাকি অবৈধ তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো আইনি কাঠামোর মধ্যে হত্যাকাণ্ডটির মূল্যায়ন করা হচ্ছে। একটি দেশের নিজস্ব আইন, যুদ্ধ পরিস্থিতির কোনো সুনির্দিষ্ট আইন এবং আন্তর্জাতিক আইন অর্থাৎ মানবিক আইনে এসবের মধ্যে তা রয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি
যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।